হাসিনাকে ভারতে না পাঠালে আরেকটি ঘটনা ঘটতো, বলছেন বুলু। এদিকে 40 মিনিটের বৈঠক, আলাপ হলো কি নিয়ে? তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা। রংপুরে সার্জিস আলম বললেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। এবং সর্বশেষ জানাবো, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ভারতে না পাঠালে আরেকটি ঘটনা ঘটতো, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেছেন, যারা কিছুদিন আগেও টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাত খরচ চালাতেন, আজ তারা 6 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, 30,000 টাকা দামের পাঞ্জাবি পরেন। উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন, আবার কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতার পার্টি করেন। কোন কোন উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন দপ্তরেও অযোগ্য লোকদের পদায়ন করেন। এসব অপকর্ম থেকে জাতি মুক্তি চায়, এজন্যই নির্বাচন দরকার। বরকতুল্লাহ বুলু বলেন, যারা অনির্বাচিত সরকারের চিন্তা ভাবনা করেন তারাই গণভোট বা হ্যাঁ না ভোটের পক্ষে কথা বলেন। জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তারা স্বাধীনতার শত্রু। গত 5ই আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি হেলিকপ্টার যোগে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে না পাঠাতেন, তাহলে দেশে আরেকটি ঘটনা ঘটতো। এটা জাতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতো। সেনাবাহিনী যুগ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা দেশের সূর্য সন্তান। বরকতুল্লাহ বুলু বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর, তাদের জীবন দিয়ে এদেশ ফ্যাসিস্ট মুক্ত করে আমাদেরকে ঋণী করেছেন। 40 মিনিটের বৈঠক, আলাপ হলো কি নিয়ে? থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের শেষ দিনে বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত বছর আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার। এটি অবশ্য নির্ধারিত কোনো বৈঠক ছিল না, অর্থাৎ নরেন্দ্র মোদী কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কারো সফরসূচিতে এই বৈঠকের উল্লেখ ছিল না। দুই দেশের কূটনৈতিক কর্মকর্তাদের প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে দুই নেতার সাক্ষাৎ। সূত্রের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী এই দ্বিপাক্ষিক বৈঠকের স্থায়িত্ব ছিল 40 মিনিট। পরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিস্ত্রি মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে। তিনি আরো বলেছেন যে ভারত দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকার প্রধানকে অনুরোধ করেছেন। তিনি পাশাপাশি দুই দেশের গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কলুষিত করতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তরমুজ চুরিতে বাধা দেওয়ার কুদ্দুস হাওলাদার নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোররাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় কুদ্দুস হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়। নিহত কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। নিহতের মামাতো ভাই মুজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় এবং চাঁদাও দাবি করে। বাকেরগঞ্জ থানাধীন চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, জায়গা বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিলেন কৃষক কুদ্দুস হাওলাদার, কিন্তু কিছুদিন ধরে পার্শ্ববর্তী চরাদি এলাকায় কিছু লোক রাতের আধারে তার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল। সম্প্রতি তারা দিনের বেলায় তরমুজ নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস হাওলাদার বাধা দিলে তাকে ক্ষেতের পাশে থাকা ট্রেনটি গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই বখাটেরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমাদের ফাঁড়িতে নিয়ে আসেন, কিন্তু তার অবস্থা খারাপ দেখে আমরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। পরে সেখানে রাত 3:30টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আমাদের হেফাজতে আনা হয়েছে। এদিকে বাবা হত্যার বিচার দাবি করেছেন কুদ্দুসের মেয়ে সাদিয়া। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। রংপুরের সার্জিস আলম বললেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। এমন চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত। জাতীয় নাগরিক পার্টি 1 মাস হয়েছে আত্মপ্রকাশ করেছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ ও যোগ্য দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, আগে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা, রাতে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সাংগঠনিক টিম হিসেবে আমরা দায়িত্বপ্রাপ্ত 32টি জেলায় যাব। তিনি আরো বলেন, আমরা মনে করি বিগত 1 যুগ ধরে রাজনীতি গণমানুষের রাজনীতি ছিল না। আমরা মাঠে ঘাটে অলিতে গলিতে জনগণের কাছে যাব। আমরা যা করতে চাই, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি সেই প্রত্যাশার কথা তাদের কাছে তুলে ধরব। সার্জিস আলম বলেন, আমাদের চোখের সামনে জুলাই আগস্টের রক্তাক্ত নিথর দেহ ছিল, লাশগুলো ছিল, সেগুলো যদি আমাদের সামনে রাখতে পারি তাহলে 24শে জুলাইয়ের স্পিরিট থেকে কখনো বিচ্যুত হব না। জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়তে কাজ করে যেতে পারবো। আমরা জনগণের জন্য কাজ করতে পারলে জনগণ তাদের রায় নিয়ে সংসদে নিয়ে যাব। এনসিপির কমিটি কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। 1 সপ্তাহের মধ্যে কমিটি ফরমেশন প্রক্রিয়ায় চলে যাব। এপ্রিল মাসে জেলা ও উপজেলা কমিটি দেখতে পারবেন। জেলা উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা মনে করেন এই তরুণরা দেশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং জেলা উপজেলা নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাদের রয়েছে। সার্জিস আলম বলেন, কমিটির নেতৃত্ব নির্ভর থাকবে, তবে অগ্রজরা অবশ্যই থাকবে সেই জায়গায় যাদের গ্রহণযোগ্যতা, দক্ষতা, সততা রয়েছে। ওই এলাকায় তারা নেতৃত্বের জায়গায় আসবে। আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের সাহস, উদ্যম ও দৃঢ়তা দরকার। অগ্রজদের পরামর্শ, অভিজ্ঞতা আমাদের চলার জন্য বেশ প্রয়োজন। অগ্রজ ও তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন 28 থেকে 29টি দেশ একসঙ্গে ফাংশন করছে। প্রতিটি রাষ্ট্রের আন্তঃদেশীয় ও আন্তঃঅঞ্চল ভিত্তিক আদান প্রদানের সম্পর্ক থাকবে। তারা দেশের বন্দরগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে, কিন্তু এগুলো সমতার ভিত্তিতে হতে হবে। রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। শেখ হাসিনার শাসনামলে কথা তুলে ধরে সার্জিস আলম বলেন, বিগত 1 যুগ ধরে আমরা ডমিনেন্স ফিল করে এসেছি। এই সম্পর্কে কেউ যদি কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমি মনে করি বাংলাদেশের সাথে ভারত, চায়না, আমেরিকা, রাশিয়া সহ যে কোনো দেশের সমতার সম্পর্ক থাকবে। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতে সামনে এগিয়ে যাব। আমি মনে করি বাংলাদেশের সাথে ভারত, চায়না, আমেরিকা, রাশিয়া সহ যে কোনো দেশের সমতার সম্পর্ক থাকবে। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতে সামনে এগিয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।